গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছি এর প্রথম পর্ব। উপন্যাস শুরুর আগে একটা ডিসক্লেমার দিচ্ছি, উপন্যাসটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। অবিনাশ। আমি লম্বা ভাঙা আরামকেদারায় আর পরীক্ষিত খাটে শুয়েছিল। পাশের ঘরে অনিমেষের স্ত্রী। এক এক সময় শীতের শুকনো হাওয়ায় জামা কাপড়ের নিচে আমার শরীর কেঁপে কেঁপে উঠছিল। দূরের বাঁধ থেকে মাটি কাটা কামিনদের অল্প ভেসে আসা গোলমাল, এছাড়া কোনো শব্দ ছিল না। শুধু শীতের দুপুরে যখন ধপধপে ফর্সা নির্জন রোদ, তখন যেহেতু কাকের ডাক ছাড়া মানায় না, বড় বড় মিশমিশে কালো দাঁড়কাকগুলো যা মফস্বলেই সাধারণত দেখা যায়, তাদের ডাকাডাকি মাঝে মাঝে আমাকে একাগ্র করেছিল, এবং টিনের চালে তাদের কুৎসিত পায়ের শব্দে আমি কখনো কখনো অত্যন্ত বিরক্ত হয়েছিলাম। মনে পড়ে সেই দুপুরবেলায় বসে থাকা, খাটে ঘুমন্ত পরীক্ষিত, পাশের ঘরে অনিমেষের স্ত্রী গায়ত্রী এবং আমার চুপচাপ বসে থাকা। সে দৃশ্যটার কথা ভাবলেই কেমন যেন ঝনঝন করা শব্দ শুনতে পাই, জামার মধ্যে হঠাৎ কোনো পোকা ঢুকে যাওয়ার মতো অস্বস্তি বোধ করি। আমি জীবনে কোনো পাপ করিনি, আমার শাস্তি পাবার ভয় নেই, মাথার ওপর সবসময় দণ্ডাজ্ঞার ছায়া রয়েছে এমন মনে হয় না। তবু সেদিনের সেই দুপুরের কথা মনে পড়লে কেমন যেন ভয় করে। জীবনে কারোর ক্ষতি করিনি সজ্ঞানে। চোখ মেলে পৃথিবীকে যেরকম দেখা যায়, আমার কাছে পৃথিবী ঠিক সেই রকমই, আর কিছু না, না স্বপ্ন না আয়না। আমি কোনোরকম বাসনাকে বন্দি করতে চাইনি কখনো। মৃত্যুর চেয়েও জঘন্য মানুষের অতৃপ্ত বাসনা, ভেবেছি। জব্বলপুরে আমি কি করেছিলাম? সে কি পাপ? গত বছর শেষ শীতে সেই জব্বলপুরের দুপুরে পরীক্ষিত ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ আগেই। অদ্ভুত ঘুমোর, যেন জন্মের সময় প্রতিজ্ঞা করে এসেছে জীবনের 1/3 ঘুমিয়ে কাটিয়ে যাবে। ও যখন জেগে থাকে তখন ভয়ানকভাবে জেগে থাকে, যখন ঘুমোয় প্রবলভাবে ঘুমোয়। দুপুরে খেয়ে ওঠার পর হঠাৎ আমাদের মনে পড়েছিল যে সিগারেট নেই। ডুবে গেছি মাইরি, সম্পূর্ণভাবে ডুবে গেছি। পরীক্ষিত চেঁচিয়ে উঠেছিল, ভাত খাবার পর এই টকমুখ নিয়ে কি করব? গায়ত্রী বলেছিল, মশলা খান না, আমার কাছে ভাজা মশলা আছে। মশলার সিগারেট এখনো? পরীক্ষিত ধমকে উঠেছিল। তারপর সেই বিখ্যাত জার্মান উপন্যাসের নায়কের মতো বলেছিল, সিগারেট নেই তো ভাত খেলাম কেন? ভাত খাবার প্রধান কারণই তো হল তারপর সিগারেট টানতে বেশি ভালো লাগবে। ঘুরঘুরে ইঁদুরের মতো তখন বাড়ির সমস্ত কোণ খুঁজে দেখল, যাবতীয় প্যান্টের পকেট থেকে তরকারির ঝুড়ি পর্যন্ত। সিগারেটের দোকান প্রায় মাইলখানিক দূরে। চাকর চলে গেছে তার বাড়িতে। দরকার হলে পরীক্ষিত নিজেই ভরা পেটে 1 মাইল ছুটত, কিন্তু হঠাৎ বাথরুমে পুনে 1 প্যাকেট পেয়ে গেল এবং পরম উল্লাসে আমাকে একটি এবং নিজে একটি ধরিয়ে শুয়ে পড়ল। কিন্তু যে সিগারেটের জন্য ওর এত ব্যস্ততা, সেটা শেষ হবার আগেই এমনভাবে ও ঘুমোল যে যাতে ওর আঙুল কিংবা বিছানা পুড়ে না যায়, তাই আমি ওর ঘুমন্ত হাত থেকে সিগারেটটা ছাড়িয়ে নিয়ে বাইরে ফেলে দিয়েছিলাম। ঘুমন্ত হাত, কথাটা ঠিকই ব্যবহার করেছি। ও যখন ঘুমোয় তখন ওর সমস্ত শরীর ঘুমোয়। ওর শরীরের প্রত্যেকটি অংশে আলাদা ঘুম আছে। যখন যেমন শোয় ঠিক সেই রকমই শুয়ে থাকে আগাগোড়া, একটুও নড়ে না। কখনো ঘুমের মধ্যে ওকে জোর করে ডাকলে ও চোখ মেলে তাকায়, শরীরে সামান্যতম স্পন্দনও দেখা যায় না। আস্তে আস্তে ওর মুখ, ঘাড়, গলা, হাতের ঘুম ভাঙে। বিখ্যাত ঘুম পরীক্ষিতের। গায়ত্রী তখনও জেগেছিল পাশের ঘরে। মাঝে মাঝে ওর শরীরের কাপড় জামার এবং হাড় চুরির শব্দ শুনতে পাচ্ছিলাম। একবার তবু ডেকে জিজ্ঞেস করেছিলাম, গায়ত্রী, ঘুমিয়েছ? না, সেলাই করছি। আপনি কি করছেন? কিছু না, কি করব তাই ভাবছি। চা খাবেন? না, একটু পরে। এখন 1 গ্লাস জল খাব। শব্দ করে খাট থেকে নেমে অল্পক্ষণ ও কি জন্য যেন দেরি করল। তারপর জল নিয়ে এলো ঝকঝকে কাঁসার গ্যালাসে। গ্যালাসটা বোধহয় ওদের নতুন বিয়েতে পাওয়া, নয়তো অত ঝকঝকে গ্যালাস কারোর বাড়িতে দেখিনি। সেই গ্যালাস এবং তার মধ্যকার জলের শীতলতা যেন আমি বুক দিয়ে অনুভব করলাম। তখনই সেই জল খেতে আমার ভয় করল। বললাম, টেবিলের ওপর রাখো। নিচু হয়ে যখন ইজি চেয়ারের হাতলে গ্যালাসটা রাখল, আমি ওর দিকে তাকিয়েছিলাম। ব্লাউজের নিচটা শাড়ি থেকে বেরিয়ে এসেছে। শোবার সময় সব মেয়েই এরকম বের করে দেয়।
নিচের বোতামটা খোলা। ওর পেটের কাছে একটা ফর্সা ত্রিকোণ আমার চোখে পড়ল, এবং যে হাত দিয়ে ও গেলাসটা রাখল সেই হাতের নিচে ভিজে দাগ। শীতকালেও অনেক মেয়ের বগল ঘামে ভিজে থাকে, এবং সাধারণত তারা কী রকমের মেয়ে আমি জানি। আপনি ঘুমোবেন না? গায়ত্রী জিজ্ঞেস করে। না, দুপুরে আমার ঘুম আসে না। আমারও। কিরকম ঘুমোচ্ছে? খানিকটা হাসল, তারপর ফিরে দাঁড়িয়ে বলল, রুমালে একটা ফুল তুলছি, যাই। যাবার সময় আমি ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকব জেনেও ও বেশ সপ্রতিভভাবে চলে গেল। না, আমার কিছুই ভালো লাগছিল না। আমি দুপুরবেলা ঘুমোতে চাই না, কখনো ঘুমোইনি। অথচ এখন কি করব? বই পড়তে গেলে বমি আসে। গায়ত্রীকে আবার ডাকব, কিংবা ওর ঘরে গিয়ে গল্প করব। কেন জানি না, আমার সমস্ত শরীরে যেন শিকল নাড়াচাড়ার মতো ঝনঝন করে শব্দ হচ্ছিল। আমি উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ালাম। এদিকে আর বাড়ি নেই। অনেক দূর পর্যন্ত মাঠ ঢালু হয়ে নেমে গেছে, মাঝে মাঝে সবুজ নীলক্ষেত, বেশ দূরে একটা নৈবেদ্যর মতো পাহাড়। এ সব কিছুই বেশিক্ষণ তাকিয়ে দেখবার নয়। মাঠের ডান দিকের কোণে একটা অতিকায় শিশু গাছ, ওখানে শ্মশান। অনিমেষের অফিস এখান থেকে দেখা যায় না। ও অবশ্য আজ গেছে তেঘরিয়ায়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছে সেখানে হাজিরা দিতে। মফস্বলে সরকারি চাকরি এই জন্যই জঘন্য। ছুটিতে থাকলেও নিষ্কৃতি নেই। ম্যাজিস্ট্রেট কিংবা মন্ত্রী এলেই ছুটতে হবে। সকালে বেশ তাস জমে উঠেছিল। এমন সময় আটদালি এসে ম্যাজিস্ট্রেটের শুভাগমনের কথা জানাতেই অনিমেষের মুখ শুকিয়ে গেল। ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দেবার জন্য ওকে ছুটির দিনেও দাড়ি কামাতে ও জুতো পালিশ করতে হল। আমি চুপ করে বসেছিলাম। পৃথিবীতে কোথাও কোনো শব্দ নেই। মাটি কাটা কামিনরা এখন বোধহয় বিশ্রাম নিচ্ছে। খবরের কাগজটা আমার হাত থেকে খসে যেতেই আমি তাতে একটা লাথি মারলাম। আমার চোখ খরখর করছে। আমার কিছুই করার নেই। কাল সন্ধ্যাবেলা আমরা যখন বাইরে টেবিল পেতে বসে চা খাচ্ছিলাম, সে সময় দুজন ভদ্রলোক অনিমেষকে ডাকতে এসেছিল। ওদের দেখে যেন হঠাৎ বিব্রত হয়ে পড়ল অনিমেষ। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গিয়ে বলেছিল, আপনারা যান, আমার অসুবিধা আছে, আমরা আমরা আর যাব না। একটুক্ষণ কথাবার্তায় বোঝা গেল আজ ওদের নিমন্ত্রণ ছিল, কোনো কলিগের ছেলের অন্নপ্রাশন। আমরা এসেছি বলে অনিমেষ বিব্রত বোধ করছে, অথচ খুব ঘনিষ্ঠ বন্ধু বুঝতে পারলুম। আমার মধ্যে একটা কৃত্রিমতা আছে। লোকের সঙ্গে ফর্মালি পরিচিত না হলে বা কোনো কিছু জিজ্ঞাসিত না হলে কোনো কথা বলতে পারি না। পরীক্ষিত সব মানে না, চেঁচিয়ে উঠল, জানা, ঘুরে আয়। আমরা ততক্ষণ খানিকটা বেরিয়ে আসি। একটু ওষুধ খেতে হবে, মাথা ধরে যাচ্ছে। যা, তোরা একা একা থাকবি? একাই 100, পরীক্ষিত বলে। ওষুধ কোথায় পাওয়া যায় রে? একটু চোখ নিচু করে ইঙ্গিত করল। স্টেশনের কাছে। এগিয়ে এসে বলল অনিমেষ, এদিকে পাওয়া যায় দিশি। কথাবার্তার মধ্যে গায়ত্রী উঠে ঘরে চলে গিয়েছিল। অনিমেষও ভেতরে গেল। একটু বাদে গায়ত্রীর তীক্ষ্ণ অশোভন গলা শুনতে পেলাম, না, আমি যাব না, তুমি একা যাও। লোক দুটি আমাদের সামনের চেয়ারে বসেছিল। আলাপ করার চেষ্টায় মফস্বলের লোকদের একমাত্র প্রশ্ন, দাদারা কোথা থেকে, ব্যগ্রভাবে নিক্ষেপ করেছিল। ফারাক্কাবাদ বলে পরীক্ষিত এমনভাবে মুখ ঘুরিয়ে বসল যে আর ওরা উৎসাহ পায়নি। গায়ত্রীর গলা শুনে ওরা হ্যাঁ হ্যাঁ করে খানিকটা হেসে উঠল। বৌদি খেপেছে মাইরি, চল দেখি। ওরা দুজনে উঠে ঘরে গেল, এবং খানিক্ষণ চাষারের রসিকতা। হিহিহো, মাইরি যা মশা পড়েছে এবার, ফার্স্ট ক্লাস পর্দার রংটা তো। কবে আপনার বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খাবো বৌদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন দাদা, রাত হয়ে যাচ্ছে, ইত্যাদি। খানিকটার পর গায়ত্রী এবং অনিমেষ সেজে বেরিয়ে আসে। খুব তাড়াতাড়ি ফিরব, অনিমেষ বলল। গায়ত্রীর মুখ নিচু করা। দাদাদের ফেলে রেখে চলে গেলুম, হ্যাঁ হ্যাঁ। লোক দুটির একজন বা সমস্বরে বলে চলে গেল। আমি এতক্ষণ কোনো কথা না বলে চুপ করে ওদের দেখছিলুম। বেশ সরল লোক দুটি, ওদের আমার ভালো লাগাই উচিত। ওইরকম সরল, শুয়োরের মতো নির্ভীক জীবনই তো আমি এতকাল চেয়ে আসছি। ওরা চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে পরীক্ষিত বেরিয়ে গিয়ে ঘুরে এলো আধ ঘন্টার মধ্যে। চুপচাপ দুজনে আধ বোতল শেষ করার পর ও প্রথম কথা বলল, কেমন লাগছে রে এদের দুজনকে? ভালোই, বেশ তো সুখেই আছে অনিমেষ বউকে নিয়ে। সুখে আছে। পরীক্ষিত বিড়বিড় করল, কি করে বুঝলি তুই সুখে আছে? কেন, দেখাই তো যাচ্ছে ছোট্ট সুখের সংসার। সত্যি, অনিমেষটাকে আর চেনাই যায় না, যেন বাঘের গায়ে কেউ সাদা চুনকাম করেছে।
বুঝলি, বাঘের গায়ে হালুম করার বদলে এখন মিউ মিউ করে। আমি পরীক্ষিতের এই খোলা উপমাটাকে পাত্তা না দিয়ে বললাম, দেখা যাচ্ছে বিয়ে করার পর অনিমেষ বেশ সুখে আছে। হঠাৎ পরীক্ষিত চটে গেল। কেন সুখে থাকবে? কি অধিকার আছে ওর সুখে থাকার? আমি বললাম, বাহ, পৃথিবী শুদ্ধ লোককে তুই অসুখী থাকতে বলবি নাকি? আমার ঘেন্না করে। পরীক্ষিত বলল, রাত্রির বেলা যখন দরাম করে দরজা বন্ধ করে কিরকম তেল তেল মুখ হয় দেখেছিস? এত যে বন্ধুত্ব ছিল, বিয়ের আগে যে নদীর পাড়ে বসে এত কথা হলো, সব হাওয়া। কাল বললুম চারজনে একসঙ্গে এক ঘরে শোব, হেসে উড়িয়ে দিল। কি হাসি দুজনের! আমি কি ভাঁড় নাকি যে হাসির কথা বলে মজা দেব? মজা তো বউ যথেষ্ট দিচ্ছে। রাত্রির বেলা বউগুলোর স্বভাব দেখেছিস? যেন ঘুরঘুরে নেউল। বাথরুমে গা ধোয়, মুখে আরাম করে স্নো, বিছানা পেতে। অশ্লীল কথাবার্তা বলছে, অথচ ছাপার অযোগ্য। ও কথা থাক পরীক্ষিত, অন্য কথা বল। না, এসব দেখলে আমার বমি আসে। অনিমেষটা আউট হয়ে গেল। আচ্ছা, এখানে ইলেকট্রিক নেই কেন? টিমটিমে টেমি দুচক্ষে দেখতে পারি না। আই ওয়ান্ট গ্লোরিয়াস সানশাইন অলসো এট নাইট। আয়, ওই খড়ের গাদাটায় হারিকেনটা ভেঙে উল্টে দিই, খানিক্ষণ বেশ আলো হবে। বলার সঙ্গে সঙ্গে ও হ্যারিকেনটা তুলে নিল। তোর কি হাত বদলের নেশা হলো? ছি, আমি বললুম। পরীক্ষিত ওর ছোট ছোট করমচার মতো চোখ দুটো সোজা তুলে যেন ছুঁড়ে দিল আমার দিকে। তুই কি বলছিস অবিনাশ? আমার দোষ হলো? তোর খারাপ লাগছে না? এত কথা হলো, এত প্রতিজ্ঞা, আর একজন বিয়ে করে বলবে আমাকে ছেড়ে দাও ভাই। তুইও একদিন ছেড়ে দিবি। বিয়ে করে? পরীক্ষিত ব্যগ্রভাবে নিক্ষেপ করে। অথবা ক্লান্ত হয়ে? সকলেই তাই দেয়। বয়স ২৯ হলো, খেয়াল আছে? পরীক্ষিত নেশার ঝোঁকে আরও মুখ খারাপ করতে থাকে। আমার একটু হাসি হাসি পায়। আমি চুপ করে থাকি। পরীক্ষিতের কি বয়স বাড়ে না? একসময় কি সব ছেলে মানুষই প্রতিজ্ঞা করেছিলুম আমরা, কেউ বিয়ে করব না, সারাদিনে মেয়েদের জন্য ৮ ঘণ্টার বেশি ব্যয় করব না, শিল্পের জন্য জীবন উৎসর্গ করতে হবে, এইসব। এসব কেউ বেশি দিন মনে রাখে? এসব নিয়ে কেউ পরে সিরিয়াসলি অভিযোগ জানায়? পরীক্ষিতটা পাগল। অনিমেষ বিয়ে করে সুখে আছে, তাতে দোষের কি? বেশ তো ভালোই আছে। আমি কথা ঘুরাবার জন্য বললুম, ওপাশে কি ঝাউবন আছে নাকি রে? অমন শোষ শব্দ কিসের? পৃথিবীর। ঝাউ কি সুপুরি কি জামরুল ওসব আমি চিনি না, সবই পৃথিবী। আর পৃথিবী ঠিকঠাক আছে। গায়ত্রী মেয়েটা কেমন? ভালোই তো, বেশ ছিমছাম। হাসির সময় ঠোঁট অল্প ফাঁক করে, সুতরাং অভিমানী। কি করে জানলি? মেয়েদের অভিমান কি হাসিতে বোঝা যায়? ওজন্য তো ওদের শরীর জানতে হয়। এই কথায় আমি একটু কেঁপে উঠেছিলাম। আমার আতে ঘা লাগে। পরীক্ষিত আমার কথাটাই ফিরিয়ে দিয়েছে আমাকে এই প্রসঙ্গে। গায়ত্রীর সঙ্গে পরীক্ষিত বেশ সহজভাবেই কথাবার্তা বলে, আমি পারি না। কোনোরকম শারীরিক বন্ধুত্ব না হলে, অথবা করার চেষ্টা প্রত্যাখ্যাত না হলে আমার সঙ্গে কোনো মেয়ের কোনোরকম অন্তরঙ্গতা হয় না। বেশিরভাগ মেয়ের কাছে আমি জঘন্য, একটু অভদ্র এবং লাজুক বলে পরিচিত। পরীক্ষিত আমার ব্যাপারটা জানে বলেই খোঁচা দিয়েছে। আমি ওকে চিনি। ওর হাড়ে হাড়ে গণ্ডগোল। ও আমাকে কি বলতে চায় তা আমি অনেকক্ষণ বুঝতে পেরেছি। তারও আগের দিন রাত্রে খাওয়ার পর আমরা ৩ জন বসে গল্প করছিলুম। গায়ত্রী আমাদের সঙ্গে বসেনি, খুটখাট করে সংসারের কাজ সারল। দুঘরের বিছানা পাতল পরিপাটি করে। তারপর সব কাজ শেষ করেও ও আমাদের সঙ্গে গল্প করতে এলো না। নিজে শোবার ঘরে চুপ করে বসে রুমালে ফুল তুলতে লাগল। ওর সেই একা বসে থাকা এক প্রবল প্রতিবাদের মতো, যেন প্রতি মিনিটও আশা করছে আমরা কতক্ষণে আড্ডা শেষ করব এবং অনিমেষ শুতে যাবে। আমার তাই মনে হয়েছিল। সুতরাং আমি বলেছিলাম, চল এবার উঠে পড়ি, আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? সে কি তোর? পরীক্ষিত চেঁচিয়ে উঠল। মাঝে মধ্যে সত্যি অবাক করে দিস তুই। ঘুম পাচ্ছে অবিনাশ মিত্তিরের? রাত ১১টায়, যে আসলে একটা রাতের ঘুঘু। তোর কি ফর্ম নষ্ট হয়ে যাচ্ছে? বউ কোথায় গেল? পরীক্ষিত বিরক্তি মিশিয়ে উঁচু গলায় বলল, যে গলায় পরীক্ষিত গান গায়, রাগ প্রকাশের সময়ও ওর গলা সেরকম দীর্ঘ সুরেলা থাকে। অনিমেষ, বউকে বল এক ঘরে বিছানা করতে, ৪ জনে এক ঘরে শুয়ে সারা রাত গল্প করব। কথা বলার সময় পরীক্ষিতের গলায় কোনো দ্বিধা ছিল না। বন্ধুত্বের চূড়ান্ত সংখ্যে ওর বিশ্বাস। বন্ধুদের সঙ্গে মারাত্মক সব পরীক্ষায় জীবন কাটাতে হবে, এবং কখনো কোনো ক্লান্ত মুহূর্তে যার যার ব্যক্তিগত শিল্প সৃষ্টি। পরীক্ষিত কথা জোর করে বলে। শিল্প শিল্প করেও গেল। শিল্প ওর মাথার ভূত। অনিমেষ ওর প্রস্তাবে বিষম উৎসাহিত হয়ে গায়ত্রীকে ডেকেছিল।
গায়ত্রী এলো বারান্দায়, চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। পরীক্ষিত শেষ গ্লাসটা এক চুমুকে শেষ করে বসেছিল। আমি অনিমেষকে বড় ভালোবাসি, ওরকম কবি হয় না। ওকে ডুবিয়ে দিতে চাই। ওরকম সুখী সেজে থাকলে ওর দ্বারা আর কিছু হবে না জীবনে। আমাকে একটু তোর গ্লাস থেকে ঢেলে দে। আমি ওকে একটু দিয়ে আমার গ্লাস শেষ করে দিয়েছিলাম। অনিমেষের সুখের তুই 12টা বাজিয়ে দে অবিনাশ। তুই কি করছিস? যা, তুই একটা নিরেট। ও একটা মেয়ে মানুষ পেয়ে সব ভুলে যাবে। আমি বললুম, সব ভুলে গেছে কোথায়? অনিমেষ তো আগের মতোই আমাদের সঙ্গে মিশে আড্ডা দিচ্ছে। কোনো কারণ নেই। তবু পরীক্ষিত আমার এ কথা শুনে একটু মুচকি হাসি হাসল, রহস্যময় হাসি। বলল, তুই কি ভাবছিস? আমি বিয়ে করার বিরুদ্ধে কিছু বলছি? করুক না বিয়ে যার ইচ্ছে, কিন্তু অনিমেষ ওর বউয়ের সঙ্গে যখন কথা বলে তখন দেখলে মনে হয় যেন ও আলাদা একটা জগতে আছে। এই জগৎটা ভেঙে দিতে হবে। একটা মেয়ে মানুষ মানেই কি আলাদা জগৎ? কি ভয়ানক মেয়েগুলো! অন্নপ্রাশনের নেমন্তণ খেতে আপত্তি করল কেন? যেহেতু 1 বছরেই গোটা 2 ডিম পারেনি। তুই ওর 20 দাঁত ভেঙে দে না। আমি বললুম, আমি কেন ভাঙতে যাব? তাছাড়া আমার কী বা ক্ষমতা আছে? পরীক্ষিত আমার কথা শুনল না, নিজের মনেই বলে চলল, কি হচ্ছে কাল থেকে? খালি খাওয়ার গল্প। কী সব গল্প? অমুক লোকটা, ওর মেজশালী, সেদিন হাটে পুলিশ এসে, এসব কি? মনে আছে গতবার আমরা সকলে মিলে কি নিয়ে যেন মারামারি করেছিলাম? এই দেখ, আমার থুতনিতে একটা কাটা দাগ আছে। তুই ঘুষি মেরেছিলি। সেসব দিন। আমি বললুম, পরীক্ষিত, তুই তোর বিশ্বাস বা ইচ্ছে আমার ঘাড়ে চাপাতে চাস কেন? এটা তোর একটা রোগ। আমার আর অতটা ভালো লাগে না। কোনো মানুষকেই আঘাত করার ইচ্ছে নেই আমার। সকলে সকলের ইচ্ছে মতো বাঁচুক। আমিও সরল স্বাভাবিক জীবন চাই। অনেকদিন বাঁচতে চাই। অনিমেষের সংসার দেখে আমার সেদিক দিয়ে লোভ হচ্ছে। সে কি রে? এই যে দেখছি বাংলা সাহিত্যে যাকে বলে জীবনপ্রেমিক। যাহ, আর হাসির কথা বলিস না। তোর একটা অকারণে হিউমার করার স্বভাব আছে। অনিমেষের মধ্যে একটা গণ্ডগোল ঢুকিয়ে দে। ও ভয় পেয়ে যাক, সন্দেহ করুক নিজেকে। না হলে ও আর কোনোদিন লিখতে পারবে না। ও না লিখলে আমারও আর ইচ্ছে করে না। বাংলা সাহিত্যে আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কেন, বিমলিন্দু? ওই মোটা হুতকোটা? ও তো পাবলিকের হাততালি চায়, তাই পাবে। ওর কথা ছাড়। তাহলে বিশ্বদেব? মনীষা বিশ্বদেব বল। এরপর তুই বুঝি শেখরের নাম বলবি? তুই আমাকে এত ছোট ভাবিস? তুই কিন্তু বিমলেন্দুর সামনে মুখ নিচু করে থাকিস। ওকে বলিস গ্রেট। আড়ালে নিন্দে করা তোর স্বভাব। চল বাইরে ঘুরে আসি। মাথায় ঠান্ডা হাওয়া লাগলে ভালো লাগবে। তুই ঘোলাটে জল খেতে বড় ভালোবাসিস। পরিষ্কার জল দেখলে তোর বমি আসে না রে? একটু হেসে পরীক্ষিত চেয়ার ছেড়ে উঠে গেল। ওর পা একটু টলে যায়। আমি ওর হাতটা ধরে বাইরে এলাম। আহ, ভারী সুন্দর চাঁদের আলো দিয়েছে। পরীক্ষিত বলল, এই আলো খেলে নেশা হবে? আগেকার কালের লোকদের হতো, যাদের মাথার মধ্যে ভালোবাসা ছিল। নেশার ঘোরে উন্মাদ হয়ে যেত শেষ পর্যন্ত। ওই জন্য পাগলের ইংরেজি লুনাটিক। তোরও সব কিছু হবে না, তুই বড্ড শেয়ানা। আমি চুপ করে বসে আছি। সেই দুপুরবেলা। আমার কিছুই করার নেই। পরীক্ষিতের বেশ নাক ডাকে দেখছি। অমন কায়দাবাজ নাক দিয়ে কি ভালগার আওয়াজ! একথা মনে করিয়ে দিলে ওর মুখের চেহারা কিরকম হয় বিকেলবেলা দেখতে হবে। চুপ করে বসে আমি পরিশ্রান্ত হয়ে পড়ছি। ও ঘরে গায়ত্রী বসে আছে। ওর সঙ্গে অনায়াসে গিয়ে গল্প করা যায়, যদি স্বাভাবিকভাবে গিয়ে বসতে পারি। তা পারব না। কৃত্রিমতা একেবারে ঢুকে গেছে। কোনো যুবতী মেয়ের সঙ্গে যে একা ঘরে দুপুরবেলা বসে গল্প করা যায়, এ বিশ্বাসটাই যে আমার নেই। প্রিমিটিভ, একেবারেই প্রিমিটিভ। দু একটা হালকা গল্পগুজব রসিকতায় কি গায়ত্রীর সঙ্গে এখন সময়টা কাটানো যায় না? কেন আমি শুধু শুধু একা বিরক্ত হয়ে বসে আছি? কাল আমি পরীক্ষিতে বলেছিলাম, গায়ত্রীকে নিয়ে তুই এমনভাবে ভাবছিস কেন? বন্ধুর বাড়ি বেড়াতে এসেছি। স্বামী স্ত্রীর ছোট্ট চমৎকার সংসার এখানে। আয়, ঠাট্টা ইয়ার্কি ফষ্টি নষ্টি করি। লুকিয়ে প্রেম করার চেষ্টা চলতে পারে। ত্রিভুজ বা চতুর্ভুজ লড়াই হোক। কেউ ব্যর্থ হয়ে দুঃখ পাক, কেউ সফল হয়ে নিরাশ হয়ে পড়ুক, কেউ জ্বলে পড়ে মরুক মনে মনে। সেটাই তো স্বাভাবিক। জীবন এইরকম। তার বদলে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে তুই আমাকে বলেছিস ওর সঙ্গে সম্পর্ক করতে, যাতে অনিমেষ দুঃখ পায়, ওর সুখ ভেঙে যায়। আর তুই থাকবে আড়ালে। আমার ব্যক্তিগত লোভ থাক বা না থাক, অনিমেষকে কষ্ট দেবার জন্য আমি একটা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ব? এ কি? পরীক্ষিত যথারীতি নিজের ভাষায় আমাকে কিছু গালাগাল দিয়েছিল। আমি বলেছিলাম, না অনিমেষ,
গায়ত্রীর সুখের সংসার ভাঙতে আমার একটুও লোভ নেই। ওরা সুখে থাক। আমি উঠে গিয়ে গায়ত্রীর ঘরের দরজা খুলে দাঁড়ালাম। গায়ত্রী বলল, আসুন। খাটে পা মুড়ে বসে দু হাঁটুর উপর থুতনি রেখে ও সেলাই করছিল। আমাকে দেখে একটু ভঙ্গি বদলাল না। লাল শাড়ির নিচে সাদা সায়ার লেস বেরিয়ে পড়েছে। তার নিচে পদ্মপাতার মতন গায়ত্রীর পায়ের রং। সেদিক থেকে আমি চোখ ফিরিয়ে নিলাম। গায়ত্রীর রং একটু কালো, গোল ধরনের মুখ। তেমন সুন্দর নয়। ছায়া কিংবা মায়ার পাশে দাঁড়ালে গায়ত্রীকে মোটেই রূপসী বলা যাবে না। কিন্তু জলের মাছের মতন গায়ত্রীর চকচকে স্বাস্থ্য। সেই স্বাস্থ্যের অহংকার ওর চোখে মুখে। দু এক ফোঁটা ঘাম জমে গড়িয়ে এসেছে থুতনি বেয়ে। আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। ডিজাইন করা ব্লাউজের হাতা টাইট হয়ে চেপে বসেছে ওর বাম বাহুতে। আমার মনে হলো একটা কুমির যেন ওর হাত কামড়ে ধরেছে। আমি সেদিক থেকেও চোখ ফিরিয়ে নিলাম। জানালা দিয়ে রোদ্দুর এসে ওর তৃণভূমির মতো ঘাড়ের ওপর দিয়ে গিয়ে পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায়। সেখান থেকে ঠিকরে এসে লাগছে ওর চোখে, অথচ ও সরে বসেনি। ও কি জানত আমি একসময় এসে ওর উদ্ভাসিত মুখ দেখব? আসুন, দরজায় দাঁড়িয়ে রইলেন কেন? বসবেন না? কারাগারের দরজায় যখন জল্লাদ এসে দাঁড়ায় তখন তাকে কিরকম দেখায়? আমার নিজেকে মনে হলো সেই জল্লাদের মতন। আমার হাতে মারাত্মক অস্ত্র। আমি নিজেকে বুঝতে পারিনি। আমার শরীর অন্যরকম লাগছিল, যেন কোথায় ঢং ঢং করে পাগলা ঘণ্টি বাজছিল। আমি তো এ ভেবে ঘরে আসিনি। সরল পদক্ষেপে এসেছিলাম দরজা পর্যন্ত। এখন আমার বলতে ইচ্ছে হল, গায়ত্রী, শেষবারের মতো ঈশ্বরের নাম করে নাও। দেখুন তো ডিজাইনটা কেমন হচ্ছে। ওর কণ্ঠস্বর ময়ূরের মতো কর্কশ। আমি কাছে এসে চেয়ারে কিংবা খাটে বসব ভাবছিলাম। গায়ত্রী একটু সরে হাত দিয়ে জায়গা দেখিয়ে বলল, বসুন না। আমি বললুম, গায়ত্রী, কেমন আছো? ও এক ঝলক হেসে বলল, হঠাৎ এ কথা? সত্যি, হঠাৎ ও কথা জিজ্ঞেস করার কোনো মানে হয় না। পরশুদিন এসেছি, আজ কি ও কথা জিজ্ঞেস করা যায়? কিন্তু মেয়েদের কোনো সময় চোখের দিকে তাকালেই আমার মুখ দিয়ে এই প্রশ্ন বেরিয়ে আসে। এর কি উত্তর চাই তা আমি জানি না। হয়তো ওদের ভিতরের কোনো গুপ্ত খবর ওদের মুখ থেকে আমি বিষমভাবে শুনতে চাই। এরপরেই আমার বলতে ইচ্ছে হয়, কতদিন তোমাকে দেখিনি। কিন্তু ও কথা বলা চলে না, কারণ গায়ত্রীর সঙ্গে আগে আমার আলাপই ছিল না। অনিমেষের বিয়ের সময়ও আমি আসিনি, পা ভেঙে বিছানায় শুয়েছিলাম। তবু কতদিন তোমাকে দেখিনি এ কথা বলার ইচ্ছে আমার মধ্যে ছটফট করে। গায়ত্রীর সঙ্গে মিনিট 10 কি বিষয়ে যেন কথা বললাম। তারপর ও উঠে বলল, দাঁড়ান, চায়ের জল চাপিয়ে আসি। খাট থেকে নামতেই আমি ওর হাত ধরলাম। খাটের পাশে পা ঝুলিয়ে আমি বসেছিলাম। ওকে হাত ধরে পাশে নিয়ে এলাম। ও বলল, দেখেছেন আমি কতটা লম্বা? প্রায় আপনার সমান। আমি ওর বুকে মুখটা গুজে দিলাম। গায়ত্রী বলল, এ কি? কিন্তু সরে গেল না। আমি দুই হাতে ওর কোমর শক্ত করে জড়িয়ে ওর দুই বুকের মাঝখানের সমতল ভূমিতে গরম নিঃশ্বাস ফেলতে লাগলাম। একটু একটু করে বুঝতে পারলাম ওর বুকে তাপ আসছে। ওর শরীর আকন্দ ফুলের আঠার মতো আমার চোখে মুখে লেগে যাচ্ছে। ও সরে দাঁড়াচ্ছে না। আমি মনে মনে কাতর অনুরোধ করলাম, গায়ত্রী, সরে যাও। মনে মনে বলেছিলাম, গায়ত্রী, আমাকে একটা থাপ্পড় মারো, ডেকে জাগাও পরীক্ষিতকে, আমাকে বলো নরকের কুকুর। গায়ত্রী, প্রতিবেশী দিয়ে আমাকে মার খাওয়াও। আমি তোমার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোমাকে খুব ভালোবাসব। সরে যাও গায়ত্রী। খাটের উপর জায়গা হচ্ছিল না বলে আমি লাথি মেরে পাশ বালিশটা ফেলে দিলাম মাটিতে। গায়ত্রী সারা শরীর দিয়ে হাসছে। একবার বলল, ও, আপনার মনে এই ছিল? থুতনির এক বিঘত নিচে কামড়ে গভীর লাল করে দিতে ও নিঃশব্দে আর্তনাদ করল। আমি অশ্লীলভাবে হেসে বললুম, তোমার শরীরে তো জোর কম নয়। ও বলল, আপনিও বুঝি কবিতা লেখেন? না, তোমার মুখের ভেতরটা দেখি। তবে বুঝি গল্প? দু একটা। তোমার লাগছে? না। কিরকম গল্প? পড়লে বোঝা যায়? নাকি ওদের মতো? মাথা খারাপ? কি মাথা খারাপ, বোঝা যায় না? তুমি ওসব পড়তে যাবে কেন? ওসব পড়ার কি দরকার? মুখটা ফেরাও। সবাই বলে অনিমেষ একজন বড় কবি। আমি পড়ে কিছুই বুঝতে পারি না। আমাকে কপি করতে দেয় মাঝে মাঝে। আমি এক বর্ণ বুঝি না। অবশ্য বলি, খুব চমৎকার হয়েছে, বিশেষ করে শেষের লাইনটা। ও যা খুশি হয়। গায়ত্রী গোপন আনন্দে হাসল। তারপর বলল, বুঝতে পারি না কেন?
লেখার দোষ না আমার মাথার দোষ? সব তোমার দোষ। তুমি কেন এত সুন্দরী হয়েছ? আমি আবার সুন্দরী? আমার তো নাক ছোট, চোখের রং কটা। সৌন্দর্য বুঝি নাকে চোখে থাকে? সৌন্দর্য তো এই জায়গায়। আমি হাত দিয়ে ওর সৌন্দর্যের স্থানগুলি দেখিয়ে দিলুম ও চুমু খেলুম। ও বলল, আপনি একটি আস্ত রাক্ষস। সত্যি লাগছে, দাগ হয়ে যাবে যে। আমি বললাম, গায়ত্রী, আমার আর বাঁচার পথ রইল না। কেন? এই যে আমি তোমার মধ্যে ডুবে গেলাম। আমি এর আগে কোনো মেয়েকে ছুঁইনি, কিন্তু পরশুদিন থেকে তোমাকে দেখে। গায়ত্রী পোশাক ঠিক করে উঠে বসল, তাকালো আমার দিকে একদৃষ্টে। আমার মুখে সম্পূর্ণ সরলতা ছিল, মঞ্চে যে সরলতা দেখা যায়, যা ভয়ঙ্কর বিশ্বাসজনক। ও, আমারই বুঝি দোষ হল? গায়ত্রীর গলায় একটু ঝাঁঝ। সব তোমার দোষ। কেন দুপুরে এ ঘরে একা বসেছিলে? এ কথা বলার সময় গোপনে পিছনে পিছনে হাত দিয়ে ওর ঘাড়ে সুড়সুড়ি দিয়ে দিলাম। ও একে বেঁকে হেসে উঠে আমার বুকে কিল মারতে লাগল। ওর তীব্র ঘনিষ্ঠতা দেখে হঠাৎ আমার সন্দেহ হল, আমার নাম কি অবিনাশ না অনিমেষ? 1 বছর আগে আমি কি ওকে বিয়ে করেছিলাম? আমরা দুজনে কিছুক্ষণ পাশাপাশি শুয়ে রইলাম। আমি ওর একটা হাত তুলে ঘামের গন্ধ নিতে লাগলুম। এই গন্ধে বেশ নেশা আসে আমার, পরে ঘুম পায়। এই ঘামের গন্ধই মেয়েদের শরীরের গন্ধ। অনিমেষ তোমাকে খুব ভালোবাসে না? হ্যাঁ, সত্যিই খুব ভালোবাসে। ওর জন্য আমার মায়া হয়। জানেন, আমি খুব সুখী হয়েছি। আমি তো সব পেয়েছি, এমন সুন্দর স্বামী, সংসারের কোনো ঝঞ্ঝাট নেই, ইচ্ছেমতো দিন কাটাতে পারি। অথচ মাঝে মাঝে তবু আমার বুকের মধ্যে হু হু করে। কেন বলুন তো? আমি মুখ অন্যদিকে ফিরিয়ে বললাম, ওসব গণ্ডগোলের প্রশ্ন আমাকে করো না। এই সময় হঠাৎ আমার তাপসের কথা মনে পড়ে। তাপস আমাদের সঙ্গে আসেনি, পরে আসবে বলেছে। যে কোনো সময় এসে পড়তে পারে। তাপসের স্বভাবই হল পরে আসা, পরিচিত নয়। তাপসই আমার সবচেয়ে সর্বনাশ করেছে। আমার কানের কাছে মন্ত্র দিয়েছে, স্ত্রীলোক মাত্রই সুলভ। ওরা ভালোবাসা চায় না, ওরা গোপনীয়তা চায়। ওদের জন্য ভালোবাসা খরচ করার দরকার নেই, ওরা চায় গোপনে অত্যাচারিত হতে। আমার মনে পড়ল, গায়ত্রীকে একবারও আমি বলিনি ভালোবাসি, এমনকি অভিনয় করেও না। গায়ত্রীও শুনতে চাইল না। আমি প্রথম ওর ব্লাউজ খুলে স্তনের কুড়িতে আলতো করে ছুঁয়ে বলেছিলাম, কি সুন্দর তোমার বুক। তাতেও খুশি চোখে তাকিয়েছিল, কিন্তু আমি তো বলিনি, কি সুন্দর তুমি। আমি ওর সম্পূর্ণ বসন সরিয়ে বলেছিলুম, কি সুন্দর তোমার উরু, বলিনি, কি সুন্দর তুমি। সে কথা শুনতেও চায়নি, অর্থাৎ ভালোবাসা কথাটা শুনতে চায়নি। মাত্র 3 দিনের চেনা, এর মধ্যে আবার ভালোবাসা? ধুৎ! কি দুঃসাহস গায়ত্রীর! ও ঘরে পরীক্ষিত শুয়ে, মাঝখানের দরজাটা ভেজানো, এমনকি বন্ধ না পর্যন্ত। প্রথম যখন ওর কোমর জড়িয়ে ধরলাম, তখনও ও রেগে উঠলে অনায়াসে আমি ঠাট্টা বলে চালিয়ে দিতে পারতুম। বন্ধুর স্ত্রীর সঙ্গে এসব ঠাট্টা কি আর চলে না? কিন্তু ওর সমস্ত সত্তা যেন একটা বিশাল তালা ভাঙা দরজার মতো ছিল, একটু ধাক্কা দিতেই খুলে গেল। আসলে এর মধ্যে আমার কোনো লোভ, কোনো পরীক্ষা করার ইচ্ছে, অনিমেষকে যন্ত্রণা দেবার চেষ্টা কিছুই ছিল না। শুধু দুপুরবেলার ঘুমহীনতা, শুধু এটুকুই। এই জন্যই এসেছিলাম এ ঘরে। কিছুদিন ধরে সবসময় আমি ছটফট করছি, কোনো রকম ভোগে আসক্তি নেই। মেয়েদের দেখলে তেমন একটা ইচ্ছে সত্যই জাগত না। গায়ত্রীও তেমন কিছু রূপসী নয়। হঠাৎ আনমনে চলে এসেছি এ ঘরে। কথা বলতে বলতে প্রায় অজান্তেই ধরেছি ওর হাত। স্বাভাবিকভাবেই একটা হাত চলে গেছে ওর কোমরে, এবং তারপর বুকে মুখ না গোজার কোনো মানেই হয় না। আর বুকে মুখ গোজার পর কে না চায় পাশে টেনে শোয়াতে? অথচ যেন কি বিরাট কাণ্ড ঘটে গেল। লোকে শুনলে তাই ভাববে। এরই জন্য খুনাখুনি হয়, আত্মহত্যা। না, শুধু এটুকুই না বোধ হয়। যারা খুনোখুনি বা আত্মহত্যা করে, তারা মাত্র এর জন্যই করে না। আর একটা কিছু জড়িত থাকে, ভালোবাসা। সে সম্পর্কে আমার তো কোনোই দাবি নেই, বোধ নেই। বোধ নেই বলা ঠিক হল না। আছে, ছিল, আজ আর মনে পড়ে না। অনিমেষ, তোমার ভালোবাসায় আমি ভাগ বসাইনি, তোমার স্ত্রীর ওপর কোনো লোভ করিনি। সম্পূর্ণ নির্লোভ আমার এই আজকের দুপুরের একটা ডুব। কোথাও কোনো মলিনতা নেই। এক নদীতে কেউ দুবার ডুব দেয় না। কি ক্ষতি হয় এতে? হঠাৎ বিষম ভয় পেয়ে আমি বিছানায় উঠে বসলুম। ভেজানো দরজার ফাঁক দিয়ে মারাত্মক অজগরের মতো একটা নীল রঙের ধোঁয়া পাকিয়ে পাকিয়ে
ক্রমশ স্ফীত হতে হতে এগিয়ে আসছে। ধোঁয়ার রেখাটা এসে আমাকে ছুঁয়ে কেটে গেল। এর মানে পরীক্ষিত জেগে আছে। আর শেষ পর্যন্ত আমি পরীক্ষিতের প্যাচে পড়লুম। ও এখন আমাকে আর অনিমেষকে নিয়ে ভয়ঙ্কর খেলা খেলবে। আমাকে সুস্থ হতে দেবে না, আমাকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেবে না। ওর এই নেশা আমি জানি। তাড়াতাড়ি আমি গায়ত্রীর মুখ এদিকে ফিরিয়ে দিলাম, যাতে নীল ধোঁয়াও দেখতে না পায়। এখন চা খাবেন? ফিসফিস করে গায়ত্রী জিজ্ঞেস করল। চলুন না, আমি রান্নাঘরে গিয়ে তৈরি করব, আপনি পাশে বসবেন। অনিমেষ বুঝি রোজ বসে? না, ও তখনও কবিতা লেখে। এই বলে গায়ত্রী নিয়ন আলোর মতো কুৎসিত রঙে হাসল। তারপর বলল, কলকাতায় আপনাদের বাড়ি যাব। আমি তো মেসে থাকি, সেখানে মেয়েরা থাকতে পারে না। তবে কোথায় থাকব? যাব না কলকাতায়? আর দেখা হবে না? বিমলেন্দুর বাড়িতে থাকবে। ওদের বাড়িতে অনেক জায়গা আছে। বিমলেন্দু ছেলেও খুব ভালো। আমি তো চিনি, বিয়ের সময় এসেছিল। বড্ড গম্ভীর। ওর চোখে মুখে আমি লোভ দেখতে পাচ্ছি। আহা, অনিমেষের জন্য সত্যি আমার দুঃখ হল। এসব মেয়েরা স্ত্রী কাঁকড়া বিছের মতো, তাদের স্বামীদের সম্পূর্ণ গ্রাস করে। আমার বুকের মধ্যে তবু হু হু করে কেন বলুন তো? গায়ত্রী একটু আগে আমাকে যে জিজ্ঞেস করেছিল তার উত্তর আমি জানি। পরীক্ষিত কিংবা শেখর হলে অনেক বড় বড় কথা বলতো, নিঃসঙ্গতা, উদাসীনতা, এইসব। আসলে মেয়েটা একটু বেশি চায়, অল্পে খুশি হতে চায় না। অনিমেষের মতো সূক্ষ্ম ধরনের ছেলেকে বিয়ে করে ওর আশ মিটছে না। চায় একটা ধারাবাহিক নির্লজ্জ অনুষ্ঠান। অনিমেষের সঙ্গে আমার বন্ধুত্ব বেশি দিনের নয়। ও যে ঠিক কীরকম ছেলে আমি জানি না। বিমলেন্দু আর তাপসের বন্ধু হিসেবেই পরিচিত হয়েছিল। তবে ওকে বড় ভালো লাগে আমার, যেন সবসময় তারের ওপর দিয়ে হাঁটছে, এমন নিখুঁত। অনিমেষের কোনো ক্ষতি করতে চাই না আমি। আমি সত্যিই অনিমেষকে কোনো দুঃখ দিতে চাই না। এতে কি আসে যায় অনিমেষের? এ তো হঠাৎ একটা দুপুরের দুর্ঘটনা। দুপুরবেলা কোনো কাজ ছিল না, ফাঁকা ফাঁকা লাগছিল। যাই হোক, অনিমেষ, আমি মনে মনে ক্ষমা চেয়ে নিচ্ছি। হলো তো? আমার তো কিছুরই অভাব নেই, তবু মাঝে মাঝে ভীষণ মন খারাপ লাগে কেন বলুন তো? তোমার মন বলে যে কিছু আছে এই প্রথম জানলুম। কথাটা বলেই বুঝলাম খুবই বেফাঁস হয়ে গেছে। তবু গায়ত্রীর ওপর আমার বিষম ঘৃণা এসে গেল। আমি আদর করার ভঙ্গিতে ওকে কামড়ে দিলাম। গায়ত্রী আমার কথায় ধর্মর করে উঠে বসেছিল, কিন্তু আমার মুখে সেই মঞ্চাভিনেতার সরল হাসি দেখে তৎক্ষণাৎ ভুলে গিয়ে নিজেও হাসল। আমাকে বুঝি খুব খারাপ ভাবছেন? তোমাকে খারাপ ভাবতুম যদি না আজ দুপুরে তোমার কাছে আসতুম। তোমাকে মনে হতো নিছক মফস্বলের বউ। তুমি একটি রত্ন। তুমি বিয়ের আগে কটা প্রেম করেছ? যা। ও হাসল আবার। আমি মানুষ হয়েছি কাশিতে, ওখানে মেয়েই বেশি, ছেলে কোথায়? তবু সে কিছু না, বলার মতো কিছু না। আমি চোখ বুঝলুম, একটু একটু ঘুম পাচ্ছে যেন। খানিকটা পর চায়ের কাপ নিয়ে এসে আমার থুতনিতে একটা টোকা মেরে বলল, উঠুন, এবার পাশের ঘরে গিয়ে বসুন। লজ্জা নেই আপনার? বন্ধু দেখলে কি ভাববে? এ ঘরে এসে খাটে ঘুমুচ্ছেন? পরীক্ষিত, আমি বললুম। কে ওকে গ্রাহ্য করে? ও আবার মানুষ নাকি? এরই মধ্যে গায়ত্রী কখন স্নান করে নিয়েছে এবং আবার শুদ্ধ পবিত্র দেখাচ্ছে ওকে। আমার মধ্যে আবার আলোড়ন হল। রূপ দেখেই তাকে নষ্ট করার পুরনো ইচ্ছে জেগে উঠল। হাতও বাড়িয়েছিলাম, কিন্তু হাওয়া থেকে ফিরিয়ে আনলুম হাত তুড়ি মারার ভঙ্গিতে। ধীরে সুস্থে উঠে পাশের ঘরের ইজি চেয়ারে বসলাম। গায়ত্রী বোধহয় আশা করেছিল আমি যাবার সময় ওকে একবার চুমু খাব। গায়ত্রী পরীক্ষিতকে ডাকতে লাগল। পরীক্ষিত ঘুমের ভান করে পড়ে আছে, বিষম ডাকাডাকিতে ওঠে না। আমি ওকে একটা লাথি মারতেই আস্তে আস্তে চোখ খুলল। তারপর জিজ্ঞেস করল, কটা বাজে? চা নিন, উঠে মুখ ধুয়ে নিন। গায়ত্রী খুব মিষ্টি করে বলল ওকে। অনিমেষ এলো সন্ধ্যার পর, খুব লজ্জিত মুখ। গলার টাই খুলতে খুলতে বলল, ইস, তোদের খুব কষ্ট দিয়েছি। এমন চাকরি, ছুটি নিলেও নিষ্কৃতি নেই। কি করলি সারা দুপুর? পরীক্ষিত বিরক্ত মুখে বলল, সারা দুপুর আমি পড়ে পড়ে ঘুমলাম শুধু, বিশ্রী ঘুম। অবিনাশ বোধহয় লিখছিল নাকি? না, আমি লিখে টিখিনি। আসবার সময় একটা জিনিস দেখে মনটা বড় ভালো লাগছে। অনিমেষ বলল অন্যমনস্ক গলায়। শ্মশানের পাশ দিয়ে আসবার সময় দেখি শ্মশান ধুচ্ছে, সব চিতাগুলো নিভানো, পরিষ্কার, কোনো লোকজন নেই। ডোমগুলো একটা সদ্য শেষ হওয়া চিতা জল ঢেলে ঢেলে ধুচ্ছে। আমি খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। মনে হলো পৃথিবী থেকে যেন সব চিতা ওরা ধুয়ে ফেলছে, কোথাও আর কোনো মৃত্যু নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললুম।
যাক, অনিমেষের মন এখন কবিত্বে ডুবে আছে। আমাদের দুপুর কাটানো নিয়ে ও আর বিশেষ মাথা ঘামাবে না। বাইরে বসে চা খেতে খেতে খানিকক্ষণ আড্ডার পর পরীক্ষিত হঠাৎ অনিমেষকে একটু আড়ালে ডেকে বলল, শোন, আমি সাধারণভাবে কেউ আড়ালে গিয়ে কথা বললে সেখানে যাই না, কান পাতি না। কিন্তু এখন আমি কিছুতে অনিমেষ আর পরীক্ষিতকে একসঙ্গে থাকতে দিতে চাই না। তাড়াতাড়ি উঠে গিয়ে নিরীহ মুখে বললুম, কি বলছিস রে? রাত্রির দিকে একটু খেতে হতো তো, পরীক্ষিত জিজ্ঞেস করল। কিন্তু গায়ত্রীর সামনে অনিমেষ বিব্রত মুখে বলল, কোনোদিন তো খাইনি। তুই যদি বলিস কোনোদিন খাসনি, আজ থেকে শুরু কর। পরীক্ষিত ওকে খোঁচা মারে। আমি বুঝতে পারলুম অনিমেষ সত্যিই চায় না। বললুম, তার চেয়ে বেরিয়ে গিয়ে মাঠে বসে। নদীর ধারে চমৎকার ঘাট বাঁধানো, দূরে মার্বেল পাহাড় দেখা যায়, বাকি অন্ধকার। একেবারে শেষ সিঁড়িতে একজন সাধু বসে আছে অনেকক্ষণ, দূরে শ্মশান। অনিমেষের ধারণা সত্যি নয়, 3টে চিতা একসঙ্গে জ্বলছে হু হু করে। শীতকালের এই শেষ দিকটাতেই বেশি লোক মরে, পুরনো রোগীরা টেকে না। 3জনে চুপচাপ বসে ওয়াটার বটলের গ্লাসে জল মিশিয়ে খাচ্ছি। পরীক্ষিত অস্বাভাবিক চুপ। সাধারণত ও একটু নেশা হলেই বিষম বকবক করে, আজ এমন চুপ কেন? ওর যে কোনো ব্যবহারই আমার কাছে সন্দেহজনক লাগছে। অনিমেষ বলল, কাল সন্ধ্যাবেলা রূপগিরি ঝর্ণায় বেড়াতে যাব, ভারী সুন্দর জায়গাটা। এই সময় অন্ধকারে সাইকেল রিকশার আওয়াজ হল। আমরা সচকিত হয়ে দেখলুম তাপস। আরে বাবা, বহুদিন বাঁচবি তুই, পরীক্ষিত চেঁচিয়ে বলল। সোজা এখানে এলি কি করে, গন্ধ শুকে? না, বাড়িতে গিয়ে শুনলুম তোরা নদীর পাড়ে এসেছিস। বাড়িতে বসতে পারতুম, কিন্তু গায়ত্রী রান্নায় ব্যস্ত, মাংস চাপিয়েছে, তাই সোজা চলে এলুম। আমরা 3জনে 3টি বাতিস্তম্ভের মতো স্তব্ধ হয়ে মুখোমুখি বসেছিলাম এতক্ষণ। তাপস এসেই প্রথমে এক চুমুকে বোতলের বাকিটুকু শেষ করে নিজের ব্যাগ থেকে একটা পুরো বোতল বার করল। তারপর বলল, খবরের কাগজ পড়িস? এখানে বাংলা কাগজ আসে? না, কেন রে? আমরা সচকিত হয়ে উঠলুম। সুধীর দত্ত মারা গেছেন। সে কি? এই সেদিনও তো দেখে এলুম সবিতাব্রতর বাড়িতে, রীতিমতো শক্ত চেহারা। কি হয়েছিল? ঠিক জানি না। বিমলেন্দু, শেখর, অম্লান, ছায়া, ওরা সব গিয়েছিল ওর বাড়িতে। ওরা শ্মশানে যাবার সময় খাটে কাঁথো দিয়েছিল, আমি যাইনি। মৃত্যুর পর মানিকবাবুকে দেখে এমন অসম্ভব ভয় পেয়েছিলাম যে আর কারোর মৃত্যুতে যাই না। শুনলাম হার্ট ফেলিওর। রাত্রির বেলা নিমন্ত্রণ খেয়ে ফিরেছেন। মাঝরাত্রিরে উঠে একটা সিগারেট ধরাতে গিয়ে একবার কাশি, সঙ্গে সঙ্গে শেষ। কিছুক্ষণ সবাই চুপ করে রইলাম। খুবই আশ্চর্যের কথা, চুপ করে থাকার সময় আমার মন সুধীন্দ্রনাথ দত্তকে ভুলে বারবার চলে যাচ্ছিল গায়ত্রীর সঙ্গে দুপুরের দিকে। সেখান থেকে আমার সুটকেসের চাবি হারিয়ে যাওয়ার, তারপর পকেটের দেয়াশলায়ে, হঠাৎ জলের শব্দে, শ্মশানের আগুনে, তারপর আবার সুধীন্দ্রনাথ দত্তে ফিরে এসে খুবই আন্তরিকভাবে তার জন্য দুঃখবোধ করলুম। সবিতাব্রতর বাড়িতে তিনি আমাকে কি কি যেন বলেছিলেন, আমার মনে পড়ল না। আহা, ভারী সুন্দর দেখতে ছিল তাকে। মারা গেলেন। জাগে, কি আর হবে। ওয়াটার বটলে একটুও জল নেই। এখন কোথায় জল পাব? একটা আশ্চর্য ব্যাপার দেখেছিস? সুধীর দত্ত এবং জীবনানন্দ দাশ, এদের কারোরই মৃত্যু স্বাভাবিক নয়। অনিমেষ বলল, অসুখে ভুগে ভুগে মরলে এদের যেন মানাত না। আয়, সুধীরবাবুর নাম করে আমরা বাকি বোতলটা খাই। পরীক্ষিত বলল। শেষের দিকে আমাদের 4জনেরই বেশ নেশা লেগে গেল। আমি কতবার মনে করার চেষ্টা করলুম সুটকেসের চাবিটা আমি কলকাতাতেই ফেলে এসেছি, না এখানে এসে হারালো। কিছুতেই মনে পড়ে না। পরীক্ষিত ছুটে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে, সাধু বাবার সঙ্গে কি নিয়ে কিছুক্ষণ বচসা করে ফিরে এসে বলল, না নেই। কি? গাঁজা। তাপস বলল, রাত্রিটা কি করবি? ঘুমোবো, আমি বললাম। ইয়ার কি আর কি, এত দূরে এলুম ঘুমোবার জন্যে? অনিমেষ ওর বউকে নিয়ে এক ঘরে ঘুমোবে, আর আমরা 3জন 3টে মদ্দা এক ঘরে? ধুত, এর কোনো মানে হয়? অনিমেষ তাড়াতাড়ি বলল, আচ্ছা, গায়ত্রী পাশের ঘরে একা থাক, আর আমরা 4জনে একসঙ্গে শোব। কেন বাবা? তাপস ধমকে উঠল, আমি না হয় তোমার বউয়ের সঙ্গে আজ শুই, আর তুমি ওদের সঙ্গে শো। একটা রাত্রির কিছু হবে না। আমি বিয়ে করলে তুমি একদিন শুয়ে নিও, শোধ হয়ে যাবে। তাই নাকি? হা হা করে পরীক্ষিত অট্ট হাসি করে উঠল। অনেকক্ষণ ধরে হাসল, হাসি থামতেই চায় না। চমৎকার বলেছিস। ওফ, আবার হাসি। শেষে একটা থাপ্পড় মেরে ওকে থামাতে হল। অনিমেষ মুচকি হেসে বলল, এসব কি আর অত সহজে হয়?
অন্যজনেও তো একটা মতামত আছে। তাপস বলল, ঠিক আছে, আমি ওর মত যাচাই করে দেখছি। তোর কোনো আপত্তি নেই তো? এসব আলোচনা যত হয় ততই আমার ভালো। ব্যাপারটা হালকার দিকে থাকে। আমার ঘটনা পরীক্ষিত বললেও কেউ বিশ্বাস করবে না। এরা তিনজনেই আমার ঘনিষ্ঠ বন্ধু। কত স্বপ্ন পরিকল্পনা করেছি একসঙ্গে। কিন্তু আজ আমার কেমন খাপছাড়া লাগছে। মনে হচ্ছে আমি ওদের দলের বাইরে। আমার সঙ্গে আর মিলছে না। এই ক্ষেপে ওঠানোর সময় সব রকম নিয়মহীনতা। এখন তো পৃথিবীতে আছে কত মানুষ, আত্মবিস্তৃত হেমন্তের অবিরল পাতার মতো। ঘুমোতে যায় ও জেগে ওঠে। 10টায় অফিসে যাবে বলে সারা সকালটাই যায় সেই প্রস্তুতিতে, এবং সত্যি সত্যি অফিস যায় রোজ। তারা সিনেমা দেখে আনন্দ পায়, বউকে নিয়ে রিকশায় চাপতে পারে, তাস খেলায় দুবাজি জিতে স্বর্গসুখ পায়। আমিও তাদের মতোই বাঁচতে চাই। 2-4টে গল্প কবিতা লিখে বাংলা সাহিত্যকে উদ্ধার করার ভার আমাকে কে দিয়েছে? কি এমন বিষম দরকার এই বন্ধুসঙ্ঘ, এই অসামাজিকতা, এই বিবেকহীন বাসনাহীন রমণী সম্ভোগ? না, আমি আর এসব চাই না। এখান থেকে কলকাতা গিয়ে আমি ঘুমিয়ে পড়ব। বহুদিনের ঘুম। সারাটা জীবন ঘুমন্ত মানুষের মতো ঘুরব ফিরব অজ্ঞানে। আমার শিরা উপশিরায় সমস্ত রক্ত ভীত এবং ঠান্ডা হয়ে আসছে। এসব বখাটে বন্ধু-বান্ধবের সঙ্গে আমি মোটেই মিশতে চাই না আর। কিন্তু তার আগে যদি এবারের মতো বেঁচে যাই, পরীক্ষিতকে সামলাতে পারি, যদি দ্বিধাহীন রেখে যেতে পারি অনিমেষের মন। হঠাৎ কেন আজ দুপুরবেলা? খুব অন্যায় কি? আমি কিন্তু সত্যিই অনিমেষকে কোনো কষ্ট দিতে চাই না। পরীক্ষিত হাই তুলে বলল, অসম্ভব ঘুমিয়েছে দুপুরে, এখনো ঘুম গায়ে লেগে আছে। তুই কি করলি রে? অদ্ভুত ক্ষমতা আছে পরীক্ষিতের। যে যেটা চিন্তা করে গোপনে, ও ঠিক সেই প্রসঙ্গের কথা বলবে। অন্তত আমার সঙ্গে তো অসম্ভব মিলে। বলুম, দূরের বাঁধের কাছটায় গিয়েছিলাম আদিবাসীদের দেখতে, কিন্তু আজকাল আর আদিবাসী মেয়েরা তেমন সুন্দরী নেই। 5-6 বছর আগেও ছত্রিশগড়ি মেয়েদের যা দেখেছি, এখন ব্লাউজ সায়া পরে, কাচের চুড়ি পরে না, স্নান করার সময় সবকিছু খোলে না। অনিমেষ বলল, আপনি বুঝি ভেবেছিলেন সবকিছু রেডি থাকবে খুলে টুলে, আর আপনি গিয়ে চোখ ভরে দেখে আসবেন আদিবাসীরাও সভ্য আর সজাগ হয়ে যাচ্ছে? আমি অন্যমনস্ক গলায় বললুম, হয়তো আগেই ওরা বরং সভ্য ছিল, এখন আমাদের মতো অসভ্য হচ্ছে। বলেই মনে হলো এ কথাটা বেশ বোকা বোকা হয়ে গেল, কারণ অনিমেষের কথায় বোধহয় ঠাট্টার সুর ছিল। কিন্তু আমার দুপুর কাটানোর প্রসঙ্গের চেয়ে ছত্তিশগড়ি মেয়েদের নিয়ে সাধারণ কথাবার্তাও ভালো। তাছাড়া আমি আরও বললুম, সাঁওতালরা, আমার মনে হয় না, হ্যাঁ আমি কি কি বলেছিলাম মনে নেই, তবে আদিবাসী প্রসঙ্গ নিয়ে কিছু কথা হয়েছিল। কিন্তু মোক্ষম কথা বলল পরীক্ষিত, অবিনাশটা মেয়ে ছেলে ছাড়া কিছু জানে না। এই 3 দিন তুই কাটাচ্ছিস কি করে? নাকি চালাচ্ছিস কিছু গোপনে? আমার চোখ দুটো হঠাৎ ঝিমিয়ে এলো। ইচ্ছে হলো ওকে খুন করি সেই মুহূর্তে। একবার ওর দিকে তাকালুম এবং সঙ্গে সঙ্গে অদ্ভুত উদাসীন হাসি হেসে আমি অনিমেষের দিকে মুখ ফিরে বললুম, আপনি আজকাল কি লিখছেন? অনিমেষ বলল, না, কবিতার ভাষা হারিয়ে ফেলেছি বোধহয়। কলম হাতে নিয়ে বসি, সব ঠিকঠাক আছে, কিন্তু ভাষা নেই। আমার বড় খিদে পেয়েছে, তোদের পাইনি? তাপস জিজ্ঞেস করে। গায়ত্রীকে দেখে এলুম মাংস চাপিয়েছে, চল যাই। অনিমেষ উঠে দাঁড়াল। পরীক্ষিতের পা টলছে। তাপস আমার কাঁধে হাত দিয়ে বলল, মুখটা গম্ভীর করলে তোকে একদম মানায় না অবিনাশ। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।